গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি বিমল মিত্রের লেখা প্রথমা। আজ প্রথম পর্ব। একবার একটা ফিল্ম স্টুডিওতে গিয়েছিলাম। জীবনে যেসব জায়গায় খুব কম গিয়েছি তার মধ্যে ফিল্ম স্টুডিও একটা। ফিল্ম দেখতে যেমন, ফিল্ম যেখানে তৈরি হয় সে জায়গাটা দেখতে কিন্তু তেমন নয়। অর্থাৎ বাড়ি, ঘর, ড্রয়িং রুম কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন নয়। সব নোংরা, ধুলো ময়লায় ভর্তি। শুধু যে জায়গাটার ছবি তোলা হবে সেই জায়গাটুকু সাজানো গোছানো থাকে। তা আমার পক্ষে স্টুডিও জিনিসটা নেহাতি খুব স্বাস্থ্যকর জায়গা নয়। স্বাস্থ্যকর নয় তার কারণ সেখানে বড় গোলমাল চারদিকে। মাথার উপর থেকে ঘরের মেঝে পর্যন্ত সবাই হইচই করছে সব সময়। ছবি তোলার সময়টুকু ছাড়া সেখানে চুপ করে বসে থাকাও এক পাপ। অবশ্য আর্টিস্টদের কথা জানি নে, তাদের জন্য নিশ্চয়ই নানা রকম আরামদায়ক বন্দোবস্ত থাকে। তারা সেখানে যাবেন, অবসরের সময় যেন বিশ্রাম নিতে পারেন তার ব্যবস্থা নিশ্চয়ই থাকে। নইলে তারা কাজই বা করবেন কেমন করে? এমনই অবস্থার মধ্যে একবার যখন কাউকে পড়তে হয় তখন হাসি মুখে সব সহ্য করাটাই নিয়ম। অর্থাৎ আপনার ভালো লাগছে না এই কথা চেপে রেখে আপনার যে ভালো লাগছে সেটাই প্রকাশ করার নামই আধুনিক সভ্যতা। মুখে চোখে একটা মিহি ঝাপসা হাসি নিয়ে সকলের সঙ্গে নমস্কার বিনিময় করতে হয়, ঘাড় নাড়তে হয়, ভাঙা চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসতেও হয়, এবং তেতো চা খেয়েও ঠোঁটে পরিতৃপ্তির ছাপ মাখিয়ে রাখতে হয়। আমিও সেই অভিনয় করে যাচ্ছিলাম। হঠাৎ একটা ঘটনা ঘটল। একজন অভিনেত্রী মেকআপ করা অবস্থায় আমাকে এসে নমস্কার করলে। অভিনেত্রীটির বয়স কম। আমি প্রথমে চিনতে পারিনি। মেকআপ অবস্থায় যদি চিনতেই পারবো তো মেকআপের সার্থকতা কি? অভিনেত্রীটি বললে, আমায় চিনতে পারছেন না? আমি নিতা। নিতাকে মনে পড়ল। বহুদিন আগে রংমহলে আমার একটা উপন্যাসের নাটক হয়েছিল। তাতে সে একটা ছোট ভূমিকায় অভিনয় করেছিল, মনে আছে? বললাম, কেমন আছো? নিতা বললে, ভালো। আপনি কেমন আছেন? অনেক দিন পরে আপনার সঙ্গে দেখা হলো। আপনার কথা কালই হচ্ছিল। আমার কথা? হঠাৎ? আপনার একটা গল্প বেরিয়েছে, সেইটে পড়েছে মা। কোন গল্প? আপনার গল্পটার নাম স্ত্রী। গল্পটার ওই যে ফড়েপুকুর স্ট্রিটে মাধব দত্তের কথা লিখেছেন। মাধব দত্ত, তার মোসাহেবদের দলবল, তারপর সীতানাথ বাবু। মা বলছিল আপনি নাকি আমাদের কথা নিয়ে লিখেছেন। কিন্তু তোমার মাকে তো আমি চিনলাম না ঠিক। তোমার মাও কি এই লাইনে আছেন নাকি? নিতা বললে, না। তাহলে? আমার মনে হয় বোধহয় কিছু ভুল করেছেন তোমার মা। আমি বানিয়ে বানিয়ে গল্প লিখি, অনেকেই মনে করে সত্যি ঘটনা। খানিক পরে শুটিংয়ে নিতার ডাক পড়ল। নিতা বললে, একদিন আমাদের বাড়িতে দয়া করে পায়ের ধুলো দেবেন। বললাম, তোমাদের বাড়িতে? আমার মা বলছিল আপনি আমার মাকে চেনেন, চেনেন বলেই আপনি আমাদের নিয়ে লিখেছেন। আমি অবাক হয়ে গেলাম। কোনো অভিনেত্রীর মাকে আমি চিনি, এটা আমার নিজের কাছে একটা সংবাদ বিশেষ। তাছাড়া কোনো মহিলার সঙ্গে কখনো কোথাও ঘনিষ্ঠতা হয়েছে এমন ঘটনাও তো কই আমার তো মনে পড়ে না। তাই নিতার কথায় একটু অবাকই হয়ে গেলাম। ভাবলাম, তা হবে, কেউ যদি আমার সঙ্গে আলাপ পরিচয়ের গৌরবে গৌরবান্বিত মনে করে তো আমি তাতে কেন বাদ সাধি? ভেবেছিলাম অনুরোধটা কথার কথা। এমন অনুরোধ বহুবার শুনতে হয়, এবং এই অনুরোধ পালন করার সম্বন্ধে অনবধানতা অপরাধ হিসেবেও গণ্য করা হয় না। এমন তো কতই হচ্ছে। ভদ্রতা আর আন্তরিকতার ব্যবধান ঘুচিয়ে কে আর রোজ রোজ এক কথাতেই মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে? সেদিন তার সঙ্গে আর দেখা হয়নি। ছবির কারিগর থেকে শিল্পী সবাই তখন থেকে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধে হয়ে এসেছে, তাদের কাজ তখনও শেষ হয়নি। আরও অনেকক্ষণ ব্যস্ত থাকবে তারা। আমি এক ফাঁকে স্টুডিও থেকে বেরিয়ে চলে এসেছিলাম। এই হলো আদি কথা। কিন্তু আদি কথার আগেও যে অনাদি অতীত কথা আছে
তা জানতে পারলাম ওদের ফড়িয়াপুকুর স্ট্রিটের বাড়িতে গিয়ে, তাও ওই ঘটনার অনেক পরে। তখন ছবি টবি শেষ হয়ে গেছে, হাউস থেকে উঠেও গেছে সে ছবি। প্রথম প্রথম নিতা কয়েকটা ছবিতে নেমেছিল, তাতে নামটাম না হয় সিনেমাতে নামাও ছেড়ে দিয়েছিল সে। মোটমাট পৃথিবীর ৮-১০টা ঘটনার চাপে তখন অন্য সব ছোটোখাটো ঘটনার চাপা পড়ে গিয়েছিল, যেমন চীনের যুদ্ধ, কাশ্মীরের হাঙ্গামা, কংগ্রেসের পতন। পৃথিবীর ঘটনার কি শেষ আছে? মনে আছে মাধব দত্তের কথা। মাধব দত্ত বলতেন, চাটুজ্জে, কারোর বিপদের কথা শুনলে আমি আর স্থির থাকতে পারি না, জানো তো, এও আমার একটা রোগ। চাটুজ্জে বলতো, আগে রোগ বলছেন কেন, এ আপনার মহানুভবতা। মাধব দত্ত বলতেন, দূর, তোমাদের ওই খোসামুদের কথা আমার ভাল লাগে না। খোসামদ আমি দুচক্ষে দেখতে পারি নে, যে খোসামদ করে তাকেও দেখতে পারি নে। চাটুজ্জে বলতো, আগে সে কি আর আমি জানি নে কর্তামশাই, জানি বলেই তো খোসামদ টোসামদ করি নে। চাটুজ্জের পাশে নন্দকিশোরও বসে থাকত। নন্দকিশোর বলতো, খোসামদে আর যে কেউ ভুলুক, আমাদের কর্তামশাইকে কখনো খোসামদে ভোলানো যাবে না। মাধব দত্তর কথা সেই গল্পে খুঁটিনাটি দিয়ে লিখেছিলাম। মাধব দত্ত সেকালের বর্ধিষ্ণু লোক, এলাহি খানদারি মেজাজের বাবু সমাজের প্রতিনিধি করেছিলাম তাকে। সেকালের বাবু সমাজে তার প্রতিপত্তি দেখানোর জন্যে তার যেমন দান ধ্যান দেখিয়েছি, মহানুভবতাও দেখিয়েছি, তেমনি তার নৈশ কীর্তিকলাপও দেখিয়েছিলাম। শুধু যে তিনি মেয়ে মানুষ পুষতেন তা নয়, তার সঙ্গে তার উদারতার উদাহরণও দিয়েছিলাম। আসলে সে গল্প লেখার পেছনে আমার মূল উদ্দেশ্য ছিল সমাজের ক্রমবিবর্তন দেখানো। আজকে কলকাতা শহরে যে সমাজ চোখের সামনে দেখতে পাচ্ছি, এর পেছনে যে ইতিহাসটা আছে সেটা বলাই ছিল আমার সে গল্পের প্রধান বক্তব্য। কিন্তু আসলে সে গল্পটা ছিল আমার সম্পূর্ণ কাল্পনিক। কল্পনাটাও বাস্তবধর্মী করে লেখা যায়। এমন গল্প লেখা যায় যা পড়ে পাঠকের মনে হবে এই ঘটনা লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্ধৃত। তেমন ধারণা করাবার জন্যে অনেক মারপ্যাঁচ আছে। আসলে মারপ্যাঁচটাই সব। পড়তে পড়তে যেন মনে না হয় যে এই গল্প লেখকের মাথা ঘামিয়ে বানিয়ে বানিয়ে লেখা। কিন্তু সেই বানানো গল্পই যে একদিন নিতাদের বংশের গল্প হয়ে যাবে, সেই গল্পকে সত্যি মনে করে যে কেউ তা নিয়ে আলোচনা করবে, তা কল্পনা করতে পারিনি। আর সবচেয়ে আশ্চর্যের কথা এই যে নিতা, যাকে আমি বলতে গেলে ভালো করে চিনি না, যার মাকে জীবনে কখনো দেখিনি, তাদের ধন মান কুল শীল সম্বন্ধে কিছুই জানি না, তারাই কিনা বললে সে গল্প তাদের নিয়েই লেখা। মাধব দত্ত বড়লোক, তা কলকাতায় মাধব দত্তর মতো বড়লোক কি আর 10টা নেই? আরও একটা কথা, বড়লোকদের সঙ্গে বড়লোকদের কোনো তফাতই নেই। আসলে তো সব বড়লোকেরাই এক। বড়লোকদের মধ্যে কোনো রকম ফের নেই বলেই কোনো বৈচিত্র্যও নেই। বড়লোক হলেই যেমন বাবুয়ানি করতে হয়, বাবুয়ানি না করলে যেমন বড়লোক হওয়া যায় না, তেমনি গরিব হলে কিন্তু ঠিক উল্টো। গরিব হলেও বড়লোকিপনা করতে কোনো বাধা নেই। গরিব লোকদের দেখে সব সময় বোঝবারও উপায় নেই যে লোকটা গরিব কি বড়লোক। আসলে এক কথায় গরিবরা এক জাতীয় হলেও কোনো জাতি নেই তাদের। বহুদিন আগের লেখা সে গল্পটা, সবটা মনেও নেই আমার, আর হাতের কাছে তার কোনো কপিও নেই। শুধু এইটুকু মনে আছে যে তিনি সকালবেলা ঘুমোতে যেতেন আর বিকেল 3টে-4টের সময় ঘুম থেকে উঠতেন। আশ্রিত অনাশ্রিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মোসাহেব উকিল অ্যাটর্নি সবাই সে কথা জানত, তাই অন্য সবাইও জানত সে কথা। তাই সবাই প্রয়োজন হলে কিংবা বিনা প্রয়োজনেও সেই সময় এসে হাজির হতো তার নাচ দরবারে। এসে নাচ দরবারে বসে ঘণ্টার পর ঘণ্টা ধর্ণা দিত। তারা জানত যে দত্তমশাই ওই সময় ঘুম থেকে উঠে আড়মোড়া খেতেন। সারা রাত জাগরণের পর বেলা করে ঘুম থেকে ওঠাই স্বাভাবিক। চাটুজ্জেও তার নিজের বাড়িতেই ঘুমত, নন্দকিশোরও তাই। আর ছিল সীতানাথ, সীতানাথ রায়, ফটোগ্রাফার। বলতে গেলে মাধব দত্ত সে গল্পের প্রধান নায়ক হলেও
সীতানাথ বাবুই ছিল তার প্রধান লক্ষ্য। গল্পটা সীতানাথ বাবুকে নিয়েই ঘটেছিল। অ্যাটর্নি হরনাথবাবুও কাগজপত্র নিয়ে হাজির থাকত সেই নাচ দরবারে। হরনাথবাবুর দায়িত্বটাই ছিল সবচেয়ে বেশি, কারণ মাধব দত্তর এস্টেটের ভালো মন্দ লাভ লোকসান দেখার পুরোপুরি দায়িত্ব হরনাথবাবুর উপর স্থানান্তরিত করে মাধব দত্ত নিশ্চিন্ত থাকতেন। কোন নিলামে কোন বাড়িটা কিনলে কত % প্রফিট হবে তা হিসাব করবার সময় বা বুদ্ধি কিছুই মাধব দত্তর ছিল না। মাধব দত্ত বলতেন, খুব বুঝে শুনে চলবে হরনাথ, তুমি যেখানে বলছো আমি সেখানেই সই দিয়ে দিচ্ছি, লোকসান হলে কিন্তু তোমার দায়িত্ব, বুঝলে তো? হরনাথ কাগজপত্রগুলো ভয়ে ভয়ে সামনে এগিয়ে দিত, আর মাধব দত্ত চোখ বুঁজে তাতে একটার পর একটা সই দিয়ে দিতেন। হরনাথ বলতো, আজকে হাইকোর্টে একটা মামলার দিন পড়েছে দত্তমশাই। কথাটা শুনে আঁতকে উঠতেন মাধব দত্ত, বলতেন, সর্বনাশ, আমাকে কোর্টে যেতে হবে নাকি? অ্যাটর্নি হরনাথ সান্ত্বনা দিত, বলতো, না না, কি যে বলেন, আপনাকে কেন কোর্টে যেতে হবে, আমি শুধু কথাটা বলে রাখলুম আপনাকে। তাই বলো, বলে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়তেন মাধব দত্ত। মোসাহেব চাটুর্যে পাশ থেকে ফুট কাটত, বলতো, কোর্টে যাওয়ার মতো পাপ আর নেই দত্তমশাই। নন্দকিশোর বলতো, কোর্টে যাওয়ার চেয়ে নরকে যাওয়া ঢের ভালো। মাধব দত্ত বলতেন, তোমরা কিচ্ছু জানো না। আশেপাশের সবাই জানত যে মাধব দত্তমশাই যে কথা বলবেন সে তো শুধু কথা নয়, বাণী। মহাপুরুষের বাণীও অত মন দিয়ে কেউ শোনে না। মাধব দত্ত তখন জমিয়ে বসতেন। আদালত আলী ছিল মাধব দত্তর খাস খানসামা। সে আলবোলাটা এগিয়ে দিত মাধব দত্তর দিকে, মাধব দত্ত সেটা নিয়ে মুখে পুড়তেন, তারপর ভালো করে ধোঁয়া টেনে সেটা আবার সামনের দিকে ছাড়তেন। প্রথম টানেই যদি গলগল করে ধোঁয়া না বেরোতো তো তিনি রেগে মেগে নলটা টান মেরে ছুঁড়ে ফেলে দিতেন। বলতেন, বেরো বেরো তুই এখান থেকে, অকম্মার ধাড়ি, এতদিন ধরে তামাক সাচ্ছিস, এখনো ধোঁয়া বার করতে শিখলি না। কিন্তু সে ওই একদিনই ওই রকম দুর্ঘটনা ঘটেছিল আদালত আলীর জীবনে। একদিনই আদালত আলী বরখাস্ত হয়ে গিয়েছিল মাধব দত্তের দপ্তর থেকে। তারপর আবার সব ঠিক হয়ে গিয়েছিল ফোড়েপুকুর স্ট্রিটের বাড়িতে। ফোড়েপুকুর স্ট্রিটের বাড়িটাই ছিল ঊনবিংশ শতাব্দীর ধনীদের প্রতিনিধি স্থানীয়। ওটা নিছক কল্পনা। ওই বাড়িখানাই আমি কল্পনা করে নিয়েছিলাম অতীত ইতিহাসের বই পড়ার পর। সমাজ ব্যবস্থা কেমন করে যুগে যুগে কী রূপ গ্রহণ করে তারই প্রতীক ছিল ওই মাধব দত্ত। কিন্তু মাধব দত্তরা তো শুধু একলা ওঠে না। একলা যেমন ওঠে না তেমনি আবার একলা পড়েও না। যখন মাথা চাড়া দিয়ে ওঠে তখন তাদের সঙ্গে চাটুর্যে, নন্দকিশোর, হরনাথ, সীতানাথ সবাই ওঠে। তাদের সঙ্গে তাদের আশ্রিত অনাশ্রিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মোসাহেব, চাকর, দাসী, ঝি সবাই ওঠে। আবার মাধব দত্তরা যখন পড়ে তখন তাদের নিয়েই পড়ে। মাধব দত্ত বলতেন, সব মিথ্যে, জানো নন্দকিশোর, এই সংসারে সব মিথ্যে, মানে সব ঝুটো মাল। নন্দকিশোর বলতো, আজ্ঞে দত্তমশাই, পরমহংসদেব ঠিক ওই কথাই বলে গেছেন। আরে রাখো তোমার পরমহংসদেব, পরমহংসদেবের কি আমার মতো এত টাকা ছিল? নন্দকিশোর বলতো, আপনি হাসালেন দত্তমশাই, আপনার সঙ্গে কার তুলনা? আপনার সঙ্গে যদি কেউ কারো তুলনা করে তো সে আহাম্মক। তুমি একটা আস্ত আহাম্মক নন্দকিশোর, আস্ত একটা আহাম্মক তুমি। নন্দকিশোর বেকুবের মতো হাসতে লাগল। হেসে সবিনয়ে স্বীকার করে নিল যে সে আহাম্মক। দত্তমশাইয়ের কাছে আহাম্মক হয়ে থাকাও আনন্দের। দত্তমশাই যদি আহাম্মক না বলে হারামজাদাও বলতো তাহলেও তা মাথা পেতে স্বীকার করে নেওয়া রীতি। তারপর হঠাৎ হয়তো খেয়াল হতো মাধব দত্তর। মাধব দত্ত হঠাৎ বলতেন, কই সীতানাথকে দেখছি নে তো। সঙ্গে সঙ্গে লোক ছুটত সীতানাথ বাবুকে ডাকতে। সীতানাথও একজন মোসাহেব। ওই চাটুর্যে, নন্দকিশোর এবং সীতানাথ, এই তিনজনই বলতে গেলে ছিল মাধব দত্তর আদি এবং অকৃত্রিম মোসাহেব।
সেই বিকেল 4টের সময় মাধব দত্ত ঘুম থেকে উঠেই যেতেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে পুজো করতেই তার 2 ঘন্টা কেটে যেত। তারপর যখন পুজোর ঘর থেকে বেরোতেন তখন মাধব দত্তর সে কি সৌম্য মূর্তি, কপালে রক্তচন্দনের তিলক, পরনে গরদের ধুতি, ধপধপে ফর্সা খালি গা, আর তারপর আদালত আলী তার শান্তিপুরী ধুতি, মলমলের পাঞ্জাবি, সিল্কের গেঞ্জি নিয়ে তাকে পরিয়ে দিত। আঙুলে আংটি দিত, হাতে রিস্টওয়াচ, গলায় সোনার চিকহার। আর ওদিকে অ্যাটর্নি হরনাথবাবু নীলেমের নথিপত্র নিয়ে হাজির থাকত নাচ দরবারে। হরনাথের সঙ্গে হাজির থাকত চাটুজ্জে, নন্দকিশোর, আর এক কোণে বসে থাকত সীতানাথ। সকলে হাজির না থাকলে মাধব দত্তর খারাপ লাগত। সকলে সশরীরে হাজির না থাকলে মাধব দত্তর ঘুমের ব্যাঘাত হতো। বলতেন, না, সবাই আলসে হয়ে গেছে, কেউ আর কাজ করে না। এই গল্প বহুদিন আগের লেখা। যেমন আমার আর সব লেখাই তাগাদায় পড়ে লেখা, এই লেখাও তাই। যে গল্প একবার লেখা হয়ে যায় তারপরে আর সে লেখার কথা মাথায় থাকে না। গল্পের পাত্রপাত্রীদের নামও ভুলে যাই, অনেক সময় লেখাটাও হারিয়ে যায়। এরপর যখন প্রকাশকের তাগিদে আবার কপির সন্ধান করতে যাই তখন কোনোটাই খুঁজে পাই না। তখন কাউকে ধরে পত্রিকার অফিসে পাঠাতে হয় লেখাটার নকল করিয়ে আনতে। লেখা এক জিনিস, সেটা মনের আনন্দে কিংবা মাথার ঘাম পায়ে ফেলে একদিনে শেষ করা চলে, কিন্তু সেই লেখার হিসেব রাখা অন্য জিনিস। সেটাই বড় কঠিন কাজ মনে হয় আমার কাছে। আর সঙ্গে সঙ্গে সেই লেখা সংক্রান্ত ব্যাপারে পাঠকদের চিঠি লেখালেখি, সেটি আরও শক্ত কাজ। চিঠি পেতে যে ভালো লাগে না তা নয়, খুবই ভালো লাগে। যারা চিঠি লেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু উত্তর দেওয়া, উত্তরটা তো নিজের হাতেই দিতে হবে। নিজের হাতে উত্তর না দিলে তো কেউ খুশি হবে না। তাই উত্তর দেব দেব করে যখন অনেক দিন কেটে যায় তখন বাসি হয়ে যায় জিনিসটা। তখন আর উত্তর দেয়া যা, না দেওয়া তাই। আর ততদিনে অন্য চিঠির ভিড়ে সে চিঠি হয়তো হারিয়েই গেছে। এবার আর তা নয়, এবার একেবারে সরাসরি অভিযোগ। কবে একদিন কোন গল্প লিখেছিলাম, কোন পত্রিকার কোন সম্পাদকের তাগিদে, সেই গল্পকেই আবার স্মৃতির সিন্দুক খুলে উদ্ধার করতে হচ্ছে। এই যেন সেই পূর্বপুরুষের শাল দোশালা গায়ে দেওয়ার মতো। তার ভাঁজে ভাঁজে বনে দিয়া না, কিন্তু ভাঁজ খুললেই সর্বনাশ, একেবারে ছিঁড়ে খুঁড়ে একসা হয়ে যাবে। এবার মেয়েটার কথা শুনে বড় অস্বস্তিতে পড়লাম। সেই ফড়িয়াপুকুর স্ট্রিটের দত্তবাড়ির মর্মান্তিক যন্ত্রণার কথাটা ভাবতে চেষ্টা করলাম। ঐশ্বর্যের সঙ্গে যে যন্ত্রণা মেশানো থাকে, সেই যন্ত্রণার কথাই তো আমি বারবার লিখে চলেছি। যন্ত্রণা না থাকলে তো মানুষ নিশ্চিন্ত, যন্ত্রণা না থাকলে তো এই পৃথিবী নরক হয়ে উঠত। এই নরকের মধ্যেই আমি বরাবর শিল্পের খোরাক খুঁজে বেরিয়েছি, আর মানুষকে আমার সাধ্যমতো অমৃত পরিবেশন করতে চেয়েছি। যেমন সীতানাথ বাবু। মাধব দত্তর নাচ দরবারে চাটুজ্জে, নন্দকিশোর আর হরনাথ বাবুর সঙ্গে সীতানাথ তো নরক যন্ত্রণাই ভোগ করেছে, কিন্তু সেই নরকের মধ্যেও সীতানাথ কেমন করে পরমার্থের সন্ধান পেয়েছিল, সেটাই ছিল আমার সে গল্পের প্রতিপাদ্য বিষয়। মাধব দত্ত কিন্তু সীতানাথকে খুঁজতেন, বলতেন, কই হে, সীতানাথকে তো দেখছি নে। লোক ছুটত সীতানাথের কাছে। সীতানাথের কাছে মানে মাধব দত্তের আস্তাবল বাড়িতে। মাধব দত্তর বিরাট বাড়ি, ফড়িপুকুর স্ট্রিটের বাইরে থেকে কিছু বোঝা যেত না। যেমন আর 5টা বাড়ি হয় তেমনি, কিন্তু সদর গেট পেরিয়ে একটু ঢুকলেই দেউড়ি। সেখানে মাধব দত্তর দারোয়ান বসে থাকত। দারোয়ানের কাজ দাঁড়িয়ে সদর গেটে পাহারা দেওয়া, যেমন আর 5টা বড়লোকের বাড়িতে দারোয়ান পাহারা দেয়। কিন্তু মাধব দত্তর দারোয়ান বসে থাকত। শুধু বসে থাকত নয়, বসে থাকত আর আড্ডা জমাত। তারপর দেউড়ি পেরিয়ে ডানদিক বরাবর লম্বা উঁচু পাঁচিল একেবারে মাধব দত্তের বাগানের শেষ পর্যন্ত গিয়ে সীমানা তৈরি করেছে। আর বাঁ দিকটায় বৈঠকখানা। বৈঠকখানার ভেতর গোটা কতক হেলান দেওয়ার বেঞ্চি আছে। একটা ফরাস, ফরাসের উপর খেরো তাকিয়া গোটা কতক এদিক ওদিক পড়ে আছে। দেয়ালের গায়ে খান কয়েক ছবি।
কার ছবি কে জানে, সেকালের পুরনো আমলের কর্তামশাইদের কারো কারো হবে হয়তো। সে ঘরের উত্তর দিকে বাগানের মুখ বরাবর ইট বাঁধানো রাস্তা পেরিয়ে পড়বে বারমহল। বারমহলে ঢুকতে দুপাশে সিমেন্ট বাঁধানো বসবার বেঞ্চি, সেখানে শুতেও পারো। একেবারে লম্বা টান হয়ে চিৎপাত শুয়ে পড়ো, অনেক জায়গা পড়ে আছে। আর তারই ভেতরে চক মিলানো বারবাড়ির উঠোন, চারপাশে সবুজ রঙের জানলা দরজা। ওগুলো আসলে জানলা দরজা নয়, আঁকা জানলা দরজা। আর সমস্ত উঠোনটা ঘিরে দেয়াল লাগোয়া উঁচু রোয়াক। 2-3টে সিঁড়ি দিয়ে সেই রোয়াকে উঠে হেঁটে গিয়ে ডান দিকের কোণে পড়বে দোতলায় উঠবার কাঠের সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে উঠলেই বাঁ দিকে পড়বে মাধব দত্তর নাচ দরবার। তা সেই সেখান থেকে তলব পেয়ে সীতানাথকে ডাকতে গেলে ওই সিঁড়ি, ওই রোয়াক, ওই দেউড়ি, ওই বারমহল, ওই বাগান মাড়িয়ে তবে যেতে হয়। একেবারে বাগানের পশ্চিম কোণে মাধব দত্তের আস্তাবল বাড়ি। সেখানে আস্তাবল বাড়ির লাগোয়া একখানা ভাঙা ঘরের ভেতরে তক্তপোষের উপর সীতানাথবাবুর রাজ্যপাট। রাজ্যপাট হই নামেই, ওটা শ্লেষার্থে বললাম। দেয়ালের উপর কুলুঙ্গিতে একটা কাঁচের শিশিতে একটু সর্ষের তেল থাকে, থাকে দাড়ি কামাবার সরঞ্জাম, দড়িতে গামছা ঝোলে, ভিজে চিট ময়লা গামছা, কাছে গেলে নাকে গন্ধ লাগে। তবু তারই মধ্যে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোয় সীতানাথবাবু। মাধব দত্ত যখন রাত্রিরে গাড়ি হাঁকিয়ে মোসাহেব নিয়ে নৈশবিহারে যান, তখন নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়ে সীতানাথবাবু নাক ডাকায়। বাজ পড়লেও তার ঘুমের ব্যাঘাত হয় না। তারপর শেষ রাত্রের দিকে কখন মাধব দত্ত অজ্ঞান অচৈতন্য হয়ে বাড়িতে ফেরেন তার খেয়াল থাকে না। হোসেন মিয়া মাধব দত্তের কোচওয়ান। শেষ রাত্রের দিকে বাড়ি ফিরে হোসেন মিয়া আস্তাবলের সামনেই খাটিয়াটা নিয়ে পড়ে থাকে। সীতানাথবাবু ডাকে, ও হোসেন, হোসেন মিয়া। ঘুম জড়ানো চোখে হোসেন মিয়া ওঠে, বলে, কি হুজুর? সীতানাথবাবু বলে, কাল কত রাত্রিরে বাড়ি ফিরলে গো? হোসেন মিয়া বলে, কাল রাত্রিরে তো নয়, আজ সবেরে। আহা! সীতানাথবাবুর মুখ দিয়ে একটা মৃদু আহা শব্দ বেরিয়ে যায় অজান্তে। সেই আহাটা যে আসলে কার জন্যে কেউ বুঝতে পারে না। রহিম বোঝে। রহিম মাধব দত্তর সহিস, কোচওয়ানের সাগরেদ। বলে, সীতানাথবাবুর মাথা খারাপ হয়ে গেছে হোসেন ভাইয়া। তা অন্য লোকের চোখে তার মাথাটা খারাপই হয়ে গেছে বলতেই হবে। তারা ভাবে সীতানাথবাবু আস্ত পাগল মানুষ, নইলে ঘোড়ার জন্যে কেউ মাথা ঘামায়? মাধব দত্ত পড়ে রইল, চাটুর্যে পড়ে রইল, নন্দকিশোর পড়ে রইল, হোসেন মিয়া, রহিম সবাই পড়ে রইল যত মায়া ঘোড়াটার উপর। মাঝে মাঝে সীতানাথবাবু ঘোড়াটার কাছে গিয়ে দাঁড়ায়। মুখের দুপাশে দড়ি দিয়ে বাঁধা, দানা চিবোয়, মুখ দিয়ে ফেনা বেরিয়ে ফোঁটা ফোঁটা মাটিতেও পড়ে। তার মতো অবলা জীবের সঙ্গে কিসের এত ভাব সীতানাথবাবুর কে জানে। ঘোড়াটা যেন সীতানাথবাবুর আপন কেউ। সামনে গিয়ে দাঁড়িয়ে সীতানাথবাবু তার মাথায় হাত বুলিয়ে দেয়, নাকে হাত বুলিয়ে দেয়, ঠোঁটেও হাত বুলিয়ে দেয়। যেমন করে মানুষ আপন ছেলেকে আদর করে, ঠিক তেমনি। আবার কাছাকাছি কেউ না থাকলে তার সঙ্গে কথাও বলে। বলে, কিরে, খুব কষ্ট হচ্ছে বুঝি? ঘোড়াটা বোবার মতো চেয়ে থাকে সীতানাথবাবুর দিকে। সীতানাথবাবু বলে, সকলেরই কষ্ট হয় রে। এ সংসারে যারা গরিব হয়ে জন্মেছে তাদের সকলেরই তোর মতো কষ্ট হয়। তুই অবলা জীব তো, তাই মুখ ফুটে বলতে পারিস না। তারপর আবার একটু থামে, বলে, আমিও তোর মতন রে, আমিও তোর মতন। তুইও কিছু বলতে পারিস না, আমিও না। তারপর আবার একটু থেমে বলে, যাকগে, একদিনের কড়াই গণ্ডায় হিসেব নিকেশ হবেই, একদিন সব বোঝাপড়া হবেই, তখন। তারপর হোসেন মিয়ার পায়ের শব্দ পেয়ে নিঃশব্দে সরে আসে। কেউ দেখতে পাবে তাই বুঝি লজ্জা হয় সীতানাথবাবুর। ওরা তো বুঝবে না জানোয়ারেরও যে মানুষের মতো প্রাণ আছে, তা হোসেন মিয়া বুঝবে না। হোসেন মিয়া বলে, সীতানাথবাবু, আপনি কি ঘোড়ার সঙ্গে কথা বলেন নাকি? সীতানাথবাবু লজ্জায় পড়ে, বলে, না না, কি যে বলো তুমি, ঘোড়া কি আর কথা বলে?
আমি নিজের মনেই কথা বলছি বলে হাসে। তারপর বলে, তবে কি জানো, বলে কাছে সরে আসে। বলে, অবলা জীব তো, বোঝে সব। এই যে আমি ওর কাছে গিয়ে কথা বললাম, ওর ঘাড়ে মুখে হাত বুলিয়ে দিলাম, কি বুঝতে পেরেছে? সীতানাথবাবু বলে, বুঝতে পেরেছে আমি ওকে ভালোবাসি। ভালোবাসা কখনো চাপা থাকে না গো। আমি ওকে ভালোবাসি এটাও বুঝতে পারে। দেখছো না, ওর চোখ দিয়ে জল পড়ছে। সত্যি সীতানাথবাবু কাছে গেলে, কাছে গিয়ে আদর করলেই ঘোড়াটার চোখ দিয়ে জল পড়ত। অবলা জীব হলেও বুঝতে পারত এই বুড়ো লোকটা ওকে ভালোবাসে। বড় লোকের বাড়ির ঘোড়া, ওই ঘোড়াই অনেক দেখেছে। মাধব দত্তকে ঘোড়াটা অনেক দিন ধরেই দেখে আসছে। প্রতিদিন সন্ধে হবার সঙ্গে সঙ্গে যেমন চাটুর্যে এসে জোটে, নন্দকিশোর এসে জোটে, তেমনি হরনাথ অ্যাটর্নিও এসে জোটে। চাটুর্যে বলে, আপনি আবার আজকে কেন এলেন অ্যাটর্নিবাবু? হরনাথবাবু বলে, কালকে একটা নীলেম আছে হাইকোর্টে। নীলেম? ঠিক এই সময় নীলেমের কথাটা শোনাবেন কর্তামশাইকে? আর সময় পেলেন না? হরনাথবাবু বলে, কি করব চাটুর্য মশাই, দত্তমশাই তো কিছু দেখেন না। আমার উপর সব ভার ছেড়ে দিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। তা বলে আমি তো আর ঘুমিয়ে থাকতে পারি না, আমার তো একটা দায়িত্ব আছে। তা সত্যি সম্পত্তির ব্যাপারে মাধব দত্ত একেবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতেন। চাটুর্যে বলতো, আগে আজকে একটা সর্বনাশের ব্যাপার হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? চাটুর্যে বলতো, আগে আজকে আমাদের পাড়ার একটা যুবতী মেয়েকে নিয়ে একবারটা লোফার কোথাও উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে মানে? মাধব দত্ত নলটা সরিয়ে সোজা হয়ে বসতেন। বলতেন, যুবতী মেয়ে তোমাদের পাড়া থেকে উধাও হয়ে গেল? চাটুর্যে বললে, আগে তা গেল। গেল মানে গেল, আর তোমরাও চুপচাপ মাথায় হাত দিয়ে বসে রইলে? তোমাদের পাড়ায় মানুষ নেই কেউ? চাটুর্যে বলতো, আগে মানুষ থাকলে কি হবে, কারোর জন্যে কারোর অত মাথা ব্যথা নেই। মাধব দত্ত বলতেন, তাহলে পাড়ায় ভদ্রলোক কেউ নেই তা বলো? চাটুর্যে বলতো, এ সংসারে পরের জন্যে কে ভাবে বলুন তো? এক আপনি ছাড়া আর তো কাউকে দেখলাম না যে তেমন পরের কথা ভাবে। মাধব দত্ত বলতেন, তুমি তোমার ওই খোসামুদে কথাগুলো ছাড়ো তো। আমি খোসামুদে কথা শুনতে মোটে ভালোবাসি না। এখন কি বিহিত করবে তাই বলো। মেয়েটার বাপ মা ভাই কেউ আছে? কেউ নেই স্যার, কেউ নেই। একজন বুড়ি বিধবা মা আছে, তাও সে না থাকার মতোই। তা কোথায় আছে মেয়েটা, কিছু খোঁজ টোজ পেয়েছ? চাটুর্যে বলতো, না স্যার, খোঁজ টোজ আর কেই বা নেবে। আমরা দু চারজন ছেলে ছোকরার দল শুনলুম মেয়েটা খড়দায় আছে। খড়দায় এক গোসাইয়ের বাড়ি নিয়ে কে রেখে দিয়েছে তাকে। মাধব দত্ত দু একবার নলটায় ঘন ঘন টান দিতেন। তারপর বলতেন, খড়দায় যেতে হয় তাহলে একবার। এ শুনে তো আর চুপ করে থাকা যায় না। অনাথা বিধবার একমাত্র যুবতী মেয়ে নিখোঁজ হয়ে যাবে, আর আমরা এতগুলো ভদ্রলোক থাকতে সব চুপ করে বসে থাকব? চলো চলো, সবাই চলো। তা সেই সন্ধ্যাবেলাতেই তোড়জোড় শুরু হয়ে যেত। মাধব দত্ত খড়দায় যাবেন রুক্মিণী উদ্ধার করতে। সঙ্গে চাটুর্যে যাবেন, নন্দকিশোর যাবে, সীতানাথ যাবে, আদালত আলী যাবে, আর যাবে হুসেন মিয়া আর রহিম। এতগুলো লোকের খাবার দাবার সঙ্গে যাবে, লুচি পরোটা মাংস আলুর দম সব সঙ্গে যাবে। আর আদালত আলীর সঙ্গে কিছু বোতলও নিয়ে যাবে, লাল পানি আর সোডার বোতল। তারপর হৈ হৈ করে ফোড়ে পুকুর থেকে বেরোবে মাধব দত্তর গাড়ি। পাড়ার লোকে দেখবে বাবুরা নৈশ বিহারে চলেছে। প্রথমে মাধব দত্ত উঠবেন, তারপর চাটুর্যে, তারপর নন্দকিশোর, আর তারপর সীতানাথবাবু। আর পেছনে আদালত আলী লুচি পরোটা মাংসর চাঙাড়ি নিয়ে উঠবে গাড়ির ছাদে। ভেতরে বসে মাধব দত্ত গড়গড়া নল টানবেন, নল দিয়ে ধোঁয়া বেরোবে। তবে আদালত আলী নিশ্চিন্ত হবে। তারপর হুসেন মিয়া গাড়ি ছেড়ে দেবে। তারপর দুর্গা দুর্গা বলে যাত্রা শুরু হবে।
রুক্মিণী উদ্ধার পালা আরম্ভ হবে। এমনই প্রায় রোজই রাত্রে এমনই চলবে মাধব দত্তর নৈশ অভিযান। কোনোদিন খড়দা, কোনোদিন শ্রীরামপুর, কোনোদিন কলাতলার বস্তি, আবার কোনোদিন একেবারে খাস কলকাতা। একদিন না একদিন কোনো যুবতী মেয়ের সর্বনাশের খবর দেবে চাটুর্যে, আর মাধব দত্তর বনেদি রক্ত টকবক করে ফুটে উঠবে পরোপকারের তাগিদে। আর সঙ্গে সঙ্গে লুচি, পরোটা, মাংস, আলুর দমের সঙ্গে লাল পানি আর সোডার বোতলের চ্যাঙারি সঙ্গে যাবে। আর যখন বাবুরা রুক্মিণী উদ্ধার করে ফিরবে, তখন ফোড়ে পুকুরের রাত ভোর হয়ে এসেছে। সে দৃশ্য আর কারো নজরে পড়ে না। তখন ফোড়ে পুকুরের পাড়ায় সবাই ঘুমে অচেতন। মাধব দত্তকে তখন ধরে নামিয়ে দিতে হয়। আদালত আলী গাড়ি থেকে নেমে মাধব দত্তকে ধরে আস্তে আস্তে সদর গেট পেরিয়ে বাড়ির ভেতর মহলে নিয়ে যায়। ভেতর মহল মানে একেবারে বারমহল পেরিয়ে অন্দরের শোবার ঘরে। প্রথম অন্দরমহলে যাওয়ার ক্ষমতা থাকত মাধব দত্তের, কিন্তু শেষের দিকে নেশা হলে মাধব দত্তর মাতলামি যেন বেড়ে যেত। হাত পা ছুঁড়তেন, চিৎকার করতেন, আদালত আলীকে মারধর করতেন, বলতেন, নিকাল যাও হিয়াসে, শালা শুয়োর কা বাচ্চা, নিকলো। আদালত আলীকে মাধব দত্ত গালাগালি দিন আর মারধরি করুন, তাতে আদালত আলীর কিছু এসে যেত না, শুধু বলতো জি হাঁ। তারপর মাধব দত্ত অঘরে বিছানার ওপর টলে পড়তেন। একবার শুয়ে পড়লে তাকে নড়ায় এমন সাধ্য ছিল না কারো। তখন তিনিই বা কে, আর স্বয়ং দেবাদিদেব মহাদেবী বা কে? এই গল্প আমি আগে বলেছি। এ যারা আগে পড়েছেন তারা জানেন, ঊনবিংশ শতাব্দীর যে ঐতিহ্য বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত চলে এসেছিল, এ তারই বিকৃত রূপ। তারপর আমরা যখন শ্যামবাজারের দিকে কলেজে পড়বার সময় যাতায়াত করেছি, তখনও তার কিছু কিছু ধ্বংসাবশেষ দেখেছি। মাধব দত্তর সেই লাল বাড়িখানা তখনও সেই রকমই অটুট ছিল। সেই লাল রং, সেই সদর ফটক, সেই দেউড়ি, সেই বারমহল, সেই পেছন দিককার বিরাট বাগান। যে নাচ দরবারে মাধব দত্ত বসতেন, তার মেঝের উপর সেই লম্বা চওড়া ফরাস তখন পাতা ছিল। আগে নাকি ফরাসটার উপর ফর্সা চাদর পাতা থাকত। চারপাশে লম্বা লম্বা বেলজিয়াম কাঁচের আয়না ঝোলানো থাকত। ঝাড় লণ্ঠন ঝুলত মাথার উপর, আর গোটা 10-12 তাকিয়া ছড়ানো থাকত ফরাসটার উপর। আর ফরাসের সামনে অনেকখানি জায়গা শ্বেত পাথরে ঢাকা ছিল। শ্বেত পাথরের মেঝে, কিন্তু তার উপর রং বেরঙের পাথর দিয়ে একটা মস্ত পদ্ম ফুল আঁকা ছিল। মাধব দত্তর পূর্বপুরুষের আমলে ওখানে নাচ হতো। বেনারস, লখনৌ থেকে বাইজি সাহেবের আসত মুজরো নিয়ে, যাবার সময় ইনাম নিয়ে যেত, আবার পরের বছর আসবার বরাত নিয়ে যে যার দেশে ফিরে যেত। কিন্তু মাধব দত্তের আমলে সে নিয়ম উঠে গিয়েছিল। মাধব দত্ত বাড়িতে নাচ গানের পক্ষপাতী ছিলেন না। বাড়িতে মেয়ে মানুষ নিয়ে এসে স্ফূর্তি করা তার ধাতে সইত না। মাধব দত্ত বলতেন, বাড়িতে ওসব বেলেল্লাগিরি ভালো লাগে না। চাটুর্যে বলতো, বেলেল্লাগিরি আপনার ধাতে সইবে না স্যার, আপনি হলেন অন্য ধাতের। মাধব দত্ত খুশি হতেন শুনে, বলতেন, জানো চাটুর্যে, সেকালের কর্তাদের তো কাজকর্ম করতে হতো না, কেবল স্ফূর্তি করে টাকা উড়িয়ে গেছে। আমরা হলুম খেটে খাওয়া মানুষ, আমাদের ওসব পোষাবে কেন? নন্দকিশোর বলতো, সে যুগে স্যার কর্তাদের দায়িত্বজ্ঞান ছিল না তো। মাধব দত্ত বলতেন, এই দেখো না, কলুটলার মোড়ে যে মস্ত বাড়িখানা, ওখানে তো আমার কর্তা বাবারই ছিল। ছোটবেলায় আমরা অনেক গিয়েছি ও বাড়িতে। ওটা তো এখন মল্লিকদের স্যার, ছুঁচো মল্লিকের। মাধব দত্ত বলতেন, আরে এখন তো ছুঁচো মল্লিকের, কিন্তু ছুঁচো মল্লিকের সম্পত্তি হলো কি করে তাই তো বলছি। চাটুর্যে বলতো, তাই নাকি স্যার, কি করে হলো বলুন? কি করে হলো শোনো। আজমিরের বাইজি, বুঝলে চাটুর্যে, আজমিরের বাইজি কুন্দন বাই কর্তাবাবুর ডাক পেয়ে কলকাতায় গান গাইতে এসেছে। কুন্দন বাইয়ের নাম শুনেছ তো? নন্দকিশোর বললে, আগে কি যে বলেন স্যার, কুন্দন বাইয়ের নাম শুনিনি, রেকর্ডে কুন্দন বাইয়ের গান শুনেছি ছোটবেলায়।
সেই কুন্দন ভাইয়ের কথাই বলছি। হঠাৎ ধোঁয়া টানতে টানতে নল দিয়ে আর ধোঁয়া বেরোয় না। মাধব দত্তর মেজাজ গরম হয়ে গেল। লক্ষ্য করেছে চাটুজ্জে ডাকলে, আদালত, আদালত। মাধব দত্ত নলটা ছুঁড়ে ফেলে দিলেন। রাগে তখন মেজাজ সপ্তমে উঠেছে তার। আদালত আলীর সর্বনাশের গন্ধ আগেই পেয়েছিল। একটুকু গাফিলতির জন্যে এমন হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে একটা সাজা কলকে এনে নলচের উপর বসিয়ে দিলে। কোথায় থাকিস উল্লুক? আদালত আলীর ওই এক উত্তর, জি হ্যাঁ। ফের যদি গাফিলতি দেখি তোকে চাবুক পেরে বাড়ি থেকে বার করে দেব, হারামজাদা কোথাকার। ধোঁয়া বেরোল, আর সঙ্গে সঙ্গে মাধব দত্তর মুখেও হাসি বেরোল। বললেন, তারপর শোনো চাটুজ্জে, সেই কলুটোলার বাড়িটার কথা বলি। কিন্তু তার আগেই অ্যাটর্নি হরনাথ সামনে এগিয়ে এসে কাগজটা মেলে ধরে, বলে, এইখানটা একটু সই করে দেবেন দত্তমশাই। মাধব দত্ত বিরক্ত হন, বলেন, তুমি আবার কাজের সময় বিরক্ত করতে এলে কেন বলো দেখিনি? আগে এই প্রপার্টিটার প্রবেট হবে। তুমি এখন প্রবেট টোবেট রাখো দেখিনি হরনাথ। আমি বরাবর দেখেছি কাজের সময় তোমার যত তাড়া, দেখছো একটা কাজ করছি। হরনাথ কাগজটা গুটিয়ে নিয়ে আস্তে আস্তে পিছিয়ে আসে। মাধব দত্ত বলেন, এই তোমাকে বলে রাখছি, কাজের সময় আমাকে কখনো বিরক্ত করবে না। কাজের সময় বিরক্ত করলে আমার মাথা গরম হয়ে যায়। হরনাথ আর দাঁড়ালো না। অনেকক্ষণ ধরে বসেছিল হরনাথ এই সামান্য কাজটার জন্য, কিন্তু হলো না। মাধব দত্ত যখন গল্প করতে বসবেন তখন কারোর সাধ্যি নেই তাকে বিরক্ত করে। চাটুর্যে বললে, হ্যাঁ দত্তমশাই ঠিক বলেছেন, যত সব বাজে ঝামেলা। তারপর বলুন আপনার গল্পটা। মাধব দত্ত বললেন, শোনো তবে। বলে গড়গড়ার নলটা আবার মুখে তুলে নিলেন। বললেন, কুন্দনবাই তো গান গাইতে এলো আমার কর্তা বাবার মুজরো নিয়ে। এসে উঠল ওই কলুটোলার বাড়িতে। সে কি রূপ কুন্দনবাইয়ের! একেবারে সারা গা ভরা রূপ। নন্দকিশোর বুঝতে পারলে না, জিজ্ঞেস করলে, গা ভরা রূপ মানে? দেখেছ চাটুজ্জে, নন্দকিশোর কিরকম বেরসিকের মতো কথা বলে। এই জন্যই তো আমি বেরসিকদের দেখতে পারিনে। গা ভরা রূপ মানে বোঝো না? গা ভরা রূপ মানে হচ্ছে ভরা যৌবন। এবার বুঝলে? নন্দকিশোর লজ্জায় পড়ল বড়। বলল, আগে ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারবে কি করে? তোমার কি রসজ্ঞান ট্যান কিছু আছে? এতদিন আমার দরবারে আছো, এখন একটু রসজ্ঞান হলো না। লোকে কি বলবে বলো তো? চাটুজ্জে বললে, আগে গুলি মেরে দিন ওর কথায়। মাধব দত্ত বললেন, গুলি অমনি মারলেই হলো? সোজা কথাটা বুঝতে পারবে না? সোজা কথা যদি বুঝতেই না পারবে তো কথা বলে কি লাভ বলো? কথা বলে আমার কি লাভ শুনি? কথা বলতে কষ্ট হয় না? চাটুজ্জে বললে, তা তো হবেই, কথা বললেই শক্তির তো অপচয় হয়। তাহলেই বোঝো, আমি যে কথাগুলো বলি সেটা তো সোজা কথা নয় যে ভাবলুম আর মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল। আমি অনেক ভেবে চিনতে তবে কথা বলি, তা জানো? চাটুজ্জে বললে, তারপর দত্তমশাই, তারপর? মাধব দত্ত বললেন, হ্যাঁ, একটা কথা হঠাৎ মনে পড়ে গেল চাটুজ্জে। তোমাদের পাড়ায় সেদিন বলেছিলে এক মহিলার স্বামী মারা গেল, এখন কি অবস্থা? আগে হ্যাঁ, সে তো বলেছি আপনাকে। অবস্থা কি করে ভালো হবে? মাধব দত্ত উদ্বিগ্ন হলেন, বললেন, তা অবস্থা ভালো না হলে চলছে কি করে? আগে চলছে না। চলছে না মানে? চাটুজ্জে বললে, তার দুঃখের কথা আর বলবেন না স্যার, বড় কষ্টে চলছে। সে অচল অবস্থায় বলতে পারেন। কত বয়স? আগে 18। খুব সুন্দরীও বটে। 18? খুব সুন্দরী? চমকে উঠলেন মাধব দত্ত। চমকে উঠলেন, আবার রেগেও গেলেন। রেগে গড়গড়ার নলটা ছুঁড়ে ফেলে দিলেন। বললেন, তোমরা তো বড় আহাম্মকে! একজন সুন্দরী 18 বছরের মহিলা অনাথা হলো, আর তোমরা কিনা চুপ করে হাত কোলে নিয়ে বসে আছো। চাটুজ্জে বললে, আগে কি করব বলুন? আমাদের কি আর টাকা আছে না সময় আছে? তাকে সাহায্য করতে গেলে টাকার দরকার যে।
তা টাকারই যদি দরকার তো আমি তো এখনো বেঁচে আছি, আমি তো মরিনি। চাটুজ্জে চুকচুক করে উঠল, বললে, ছি ছি, কি যে বলেন আপনি, আপনার মুখে দেখছি কিছুই আটকায় না। আপনি রাগ করবেন না স্যার। রাগ করব না? তুমি কি বলছো? তোমায় খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে, আমার এত রাগ হচ্ছে মনে। চাটুর্যে বললে, সে তো জানি, আপনাকে বলতেও ভয় হয়। আপনি একলা মানুষ, কত দিকে দেখবেন? কত দিকে দেখব মানে? লোকে কষ্ট পাবে আর আমি চুপ করে বসে থাকবো তোমাদের মতো? বলে ঘন ঘন ধোঁয়া টানতে লাগলেন। বললেন, তোমরা সব এক একটা আহাম্মক, কেউ এই কষ্ট বুঝবে না, যেন নিজে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই হলো। আরে আহাম্মক, বনের বাঘ সিংহ তো নিজের খাবারটা জোগাড় করতে পারে, তাতে আর তোমার বাহাদুরিটা কি? এরপর আর কারো কথা বলবার কিছু থাকে না। হঠাৎ খানিকক্ষণ পরে মাধব দত্ত বলে ওঠেন, তাহলে কি চুপ করে থাকলেই চলবে তোমাদের? চুপ করে থাকলেই কি অনাথা বিধবা মেয়েটার সুরাহা হবে? নন্দকিশোর বলে, আগে আপনার কষ্টের কথা ভেবেই চুপ করে আছি। মাধব দত্ত রেগে যান, তা তোমাদের এই বুদ্ধি? আমার কষ্টটাই বড় হলো, আর সেই যে রূপসী অনাথা বিধবা নিরাশ্রয় হলো, একটা লোক নেই তাকে দেখবার, তার কষ্টটা বুঝি কিছু নয়? তোমরা গরু না ভেড়া? তোমাদের ঘটে একটু বুদ্ধি নেই কেন? তারপর একটু থেমে ডাকেন, আদালত, আদালত। আদালত সামনে এসে কুর্নিশ করে দাঁড়ায়। মাধব দত্ত বলেন, চল তৈরি হ, এইসব আহাম্মকদের জ্বালায় অস্থির। আদালতের এসব জানা আছে, এরকম অস্থির হওয়ার ঘটনা প্রায় রোজই ঘটে। আর আদালতের তৈরি হওয়া মানে হুসেন মিয়া আর রহিমের তৈরি হওয়া, অন্দরমহলের ঠাকুরঝির তৈরি হওয়া। লুচি ভাজা আরম্ভ হয়ে যাবে রান্নাবাড়িতে, আলুর দম হবে, বেগুন ভাজা হবে, তারপর ডিম, মাংস, মাছ তো আছেই, আর তারপর আছে সোডার বোতল। আর চাটুজ্জে, আগে স্যার, দেখো তো আদালত ওগুলো নিতে ভোলেনি তো? চাটুজ্জে দেখবার আগেই আদালত তার ব্যবস্থা করে ফেলে। দেউড়িতে গাড়ি জোড়া হয়, ঘোড়ার পিঠে লাগাম চড়ে, গাড়ির ছাদে খাবারের চ্যাঙারি ওঠে, আর আসল মাল থাকে আদালতের জিম্মায়। বোতল টোতল নিয়ে সে তৈরি। তখন মাধব দত্ত সাজগোজ করে বেরোবে, গায়ে মলমলের ফিনফিনে পাঞ্জাবি, গিলে করা হাতা, গলায় সোনার মফ চেন, আর বুক পকেটে ঘড়ি, ঘড়ির চেন, পায়ে বোঁ আটা পাম্পশু, আর হাতে কুকুর মুখো পাকানো ছড়ি। গাড়ির দরজা খুলে দাঁড়াবে রহিম বক্স। মাধব দত্ত উঠবার সময় পাছে কোঁচানো ধুতির কোঁচা আটকে যায়, তাই নন্দকিশোর সেটা ধরে সঙ্গে সঙ্গে চলবে। আগে উঠবে মাধব দত্ত, তারপর নন্দকিশোর, তারপর চাটুজ্জে। মাধব দত্ত অনুমতি না দিলে গাড়ি ছাড়তে পারে না কোচওয়ান হুসেন মিয়া। সে তখনও লাগাম ধরে তৈরি হয়ে বসে আছে। মাধব দত্ত গাড়িতে উঠে জুত করে বসে বলবে, কি সবাই উঠেছে তো? আগে হ্যাঁ স্যার। চাটুজ্জে, তুমি উঠেছ? নন্দকিশোর? নন্দকিশোর বলবে, হ্যাঁ এই তো আমি উঠেছি স্যার। ঠিক আছে। আর সীতানাথ? সীতানাথ কই? সীতানাথ আসেনি? চাটুজ্জে বললে, আগে সীতানাথের শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে। মাধব দত্ত হো হো করে হেসে একেবারে গড়িয়ে পড়লেন, বললেন, এই সীতানাথটাকে আর মানুষ করতে পারলাম না চাটুজ্জে, চিরকালই অমানুষ রয়ে গেল হে। চাটুজ্জে বললে, আগে যা বলেছেন। মাধব দত্ত বললেন, বড় বেরসিক হয়ে যাচ্ছে দিন দিন। নন্দকিশোর বললে, শুধু বেরসিক নয় স্যার, যাকে বলে একেবারে বেরসিকের বেহদ্দ। চলো চলো, আদালত, হুসেন মিয়াকে গাড়ি ছাড়তে বল। হুকুম পাবার সঙ্গে সঙ্গে হুসেন মিয়া চাবুক ঘোরালো, আর মাধব দত্তের গাড়ি ফোড়ে পুকুর স্ট্রিট পেরিয়ে বড় রাস্তায় গিয়ে মিশে গেল। এও আমি লিখেছি সেই গল্পে। তখনকার আমলে মাধব দত্ত আর পাঁচটা বড়লোকের মতো কীরকম জীবনযাপন করত, এইটা দেখানোই ছিল আমার উদ্দেশ্য। অনর্জিত অর্থের অপচয়ের আনন্দে তখনকার সঙ্গতিসম্পন্ন মানুষদের এই ছিল দৈনন্দিন রুটিন। কিন্তু এ গল্প যে কখনো কারো জীবনের সত্যি ঘটনা হয়ে উঠবে তা তখন ভাবতে পারিনি। ভেবেছিলাম সমাজ বিবর্তনের চেহারাটা দেখিয়ে আজকালকার সমাজের মানুষদের একটু সচেতন করে দেব। নিতা বলেছিল, আপনি তো ওদিকে যান মাঝে মাঝে। বুঝতে পারলুম না, বললুম,
কোন দিকে? ওই আমাদের ফড়েপুকুর স্ট্রিটের দিকে। বললাম, এখন আর যাওয়ার দরকার হয় না ওদিকে, আগে যেতাম। বিদ্যাসাগর কলেজে পড়বার সময় ওই পাড়ায় অনেক বন্ধু বান্ধব ছিল। ওই লাহাবাড়ি, মল্লিক বাড়ি, শিলবাড়ির ছেলেদের সঙ্গে তাদের বাড়িতে যেতাম আর নানা রকম কাহিনী শুনতাম। নিতা বললে, মা বলেছে যদি আপনার সময় হয় তো যেদিন ইচ্ছে যাবেন। জিজ্ঞেস করলাম, তোমার মা কি ওই বাড়িরই মেয়ে? হ্যাঁ। তারপর একটু থেমে বললে, সেকালের অনেক গল্প মার কাছে শুনেছি। মার অনেক বয়স হয়েছে তো, কেবল আমাদের সেকালের কথা শোনাতে চায়। আমরা শুনতে চাই না বলে মার মন খারাপ হয়ে যায়। নিতা যাই বলুক, আসলে আমার গল্পটা ছিল ওই মাধব দত্তের বাড়ির সীতানাথকে নিয়ে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা প্রথমা। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।